তাহলে আমাদের যেই জিনিসটা খেয়াল করতে হবে যে কোনো টপিক চুজ করার সময় সেটা হচ্ছে কি যে আমার এক্সপার্টিস কিসে আছে। এই যে আমি বারাক ওবামার কথা বললাম, সে একজন পলিটিশিয়ানস, তাহলে ইট ইজ মোর লাইকলি দ্যাট হি উইল টক অ্যাবাউট পলিটিক্স। ক্রিস্টোফার নোলানের কথা আমরা বলেছি, একজন মুভি ডিরেক্টর, সো হি উইল মোস্ট লাইকলি টক অ্যাবাউট মুভিজ। স্পাইক লির কথা বলেছি, উনি একজন পলিটিক্যালি স্যাভি একজন ডিরেক্টর, তো তারও এরকম উনি বিশেষ করে রেসিস যেই পলিটিক্স আছে আমেরিকাতে সেগুলো নিয়ে উনি মুভি করেন। হ্যাঁ, আবার একজন ডক্টরের কথা যদি আমরা একটু জেনারেল জায়গায় যদি আসি, যে একজন ডক্টর সে কী করছে, যে কোনো কমন যেই সব এইলমেন্টস, ডক্টরদের যে আমি পিছনে কথা বললে আমি খুব ডিস্ট্রাক্টেড হই, আমি কিন্তু অত্যন্ত কনশাস প্রেজেন্টার। হ্যাঁ, মানে কার কি আই মুভমেন্ট হচ্ছে, কে কোন দিকে তাকাচ্ছে, এগুলো সব আমার চোখে পড়ে, তো কাজে এগুলো আমাকে কিন্তু কাইন্ড অফ ডিস্ট্র্যাক্ট করে ফেলে। হ্যাঁ, সো প্লিজ ডু নট ডু দ্যাট। হ্যাঁ, সো তাহলে একজন ডক্টরের ক্ষেত্রে যেটা হতে পারে, সে আমরা যেটা এখন ইদানিং প্রচুর দেখি ইউটিউবে, তাই না, যে ডক্টররা নির্দিষ্ট টপিকের খুব ডিটেলসে না গিয়ে কীভাবে যে একজন ডায়াবেটিস রোগীর কীভাবে কাজ করা উচিত, কীভাবে তার খাওয়ার দাওয়ার অভ্যাস করা উচিত, ওষুধ টষুধ বাদ দিতে হলে বা বেশি ইনসুলিন নেওয়া কমাতে হলে, এই জিনিসগুলো নিয়ে কথা বলছেন। তার মানে কি তার এক্সপার্টিস আছে ওইটাতে, সেটা দিয়ে সে তার অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। বিভিন্ন এই যে ইউটিউবে আমরা যে ইউটিউবার যে কথাটা এসছে, তারা কারা? তারা চেষ্টা করছে যে দে আর ট্রাইং টু পোজ লাইক এক্সপার্টস। মেনি অফ দেম আর এক্সপার্ট, নো ডাউট অ্যাবাউট ইট, বাট মেনি পিপল আর অলসো ট্রাইং টু লুক লাইক এক্সপার্টস। ঠিক আছে, ওটা কারণটা কি? এই অডিয়েন্সকে করার চেষ্টা করছে, অডিয়েন্সকে ইমপ্রেস করার চেষ্টা করছে, সো দ্যাট হি অর শি গেটস আ লট অফ হিট, তাই না? মানে হিট বলতে আমি বুঝাচ্ছি যে তুমি তার ওয়েবসাইটে বা তার ইউটিউব চ্যানেলে অনেকবার করে যাচ্ছ, এইটা তার হলো আলটিমেট গোল। তাহলে কি এটা এক ধরনের ইউ আর ট্রাইং টু লুর ইয়োর ক্লায়েন্টস অর ভিউয়ার্স। লুর মানে LURE, মানে হচ্ছে হলো প্রলোভিত করা। হ্যাঁ, লোভ দেখানো, সোজা কথায়। আচ্ছা, তাহলে টপিক চুজিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসটা কাজ করে, তাই না? যে আমি তোমাদেরকে যদি এমন কিছু নিয়ে কথা বলি অত্যন্ত বোরিং, যেটা তোমাদের দরকার নাই, ইউ উইল মোস্ট লাইকলি লুজ অ্যাটেনশন। ইভেন এই ক্লাসের ক্ষেত্রেও মেনি অফ ইউ মেনি আর টাইমস আমাকে কিন্তু কষ্ট করে তোমাদের নিয়ে আসতে হয়। হয়তো জিকের ক্লাসে তোমরা ওইরকম ইউ ডোন্ট লুজ অ্যাটেনশন, কারণ এটা কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, আমাকে এটাতে লস্ট হলে হবে না, এটাকে আমার জানতে হবে। আর্ট অফ প্রেজেন্টেশন কাইন্ড অফ এটা আমার না হলেও চলে, কাজেই ঠিক আছে, আমি আই বেটার স্ক্রল অর হোয়াট এভার আমি ডে ড্রিমিং করছি, এরকম একটা কিছু। সো বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আমার জন্য এটা এখন চ্যালেঞ্জ, যে হাউ টু মেক ইউ গাইজ ইন্টারেস্টেড ইন ইট অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট, ইউ ক্যান টেল, তাই না? যে প্রত্যেকবারই বলছি যে এটা কিন্তু আসলে তোমার কাজে দিবে, তুমি যে কোনো জায়গায় যাও, ইটস এ লাইফ লং লার্নিং, মানে এটা তোমার কাছে সারা জীবনের জন্য রয়ে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক, যে আমি একবার অডিয়েন্সের সামনে কথা বলতে শিখে গেছি, ডেফিনেটলি তুমি শিওর যে তুমি এটা দিস উইল বি ওয়ান কর্নারস্টোন অফ ইয়োর সাকসেস, যে এটা তোমার যে কোনো ক্যারিয়ার সাকসেসে তোমাকে এটাকে হেল্প করবেই। ঠিক আছে, সো দিস ইজ কাইন্ড অফ লুরিং ইউ গাইজ, এখানে কিন্তু লাভ আছে, কাছে প্লিজ লিসেন টু মি। আচ্ছা, তো এই যে তার মানে কি আমি এইভাবে টপিকগুলোকে ওই রকমভাবে আমাদেরকে তৈরি করতে হবে, ওইভাবে বোঝাতে হবে যে ইয়াস দ্য অডিয়েন্স ফাইন্ডস ইট ইন্টারেস্টিং। আচ্ছা, এইখানে ওই যে হেড অফ নেইবারহুড এনভায়রনমেন্ট কোয়ালিশন, এটা মানে অনেকটা এরকম, যেমন আমি আজকে দেখলাম আমার বাসার পাশের মাঠ আছে একটা বড় মাঠে, পাতা, এটা খুব কমন সিনারিও, পাতা সব এক জায়গায় জড়ো করে বাস আগুন লাগিয়ে দিল, মানে তাদের কিছু করতে হচ্ছে না, এটা ইট ইজ বার্নিং, এবং তার দৃষ্টিতে এটা চলে যাচ্ছে, নিজে নিজে হয়ে যাচ্ছে, আমার আর কিছু করতে হচ্ছে না। বাট এটা যে কত ডেঞ্জারাস একটা ব্যাপার, মানে আশেপাশে সব ঘনবসতি এলাকা, মহাখালী কিন্তু যথেষ্ট ঘনবসতিপূর্ণ এলাকা।
হ্যাঁ, ওইটা একটা সিনারিও যে কোনো সময় আগুন ধরে যেতে পারে যে কোনো কিছুতে। আচ্ছা, আরেকটা হলো কি, আশেপাশে প্রচুর বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক লোকজন আছে, অনেকের হয়তো মনে করো কাইন্ড অফ ক্যান্সার সার্ভাইভার লোকজন আছে, যাদের দরকার যে একটা নির্মল বায়ু চারপাশে থাকা। না, ওইটার জন্য আমি কেয়ার করছি না। আমি ভাবছি যে আমার এখানে তো আমি আগুন ধরিয়ে দিচ্ছি, অন্যদের কি হলো আই ডোন্ট কেয়ার। তো এই যে এইটা নিয়ে যখন আমি কথা বলতে আমি আজকে চিন্তা করলাম যে আমার এই মাঠের আশেপাশে যে সব বাড়িওয়ালা আছে তাদের সবার সাথে একটু কথা বলতে হবে, যে সবাই মিলে একটু এদেরকে বললে, একটা সরকারি অফিস আর কি, ওই যে এটাকে বলে প্রাণী সম্পদ অধিদপ্তর। হ্যাঁ, তো ওরা ওদের ক্যাম্পাস তুমি চিনো? আচ্ছা, তুমি কি ওখানে থাকো? ও আচ্ছা, তো এই যে ওরা এই কাজটা ওরা মনে করছে যে আমাদের জায়গায় আমরা যা খুশি তাই করি, অসুবিধা কী, তাই না? কিন্তু এইটা তো ডেফিনেটলি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তাহলে আমার এরকমই করতে হবে। তো আমাকে পাশের লোকজনদেরকে যদি একটু প্রতিবাদ করার জন্য করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এইটার বিপদ নিয়ে কথা বলতে হবে। তো ওইটার কথা এখানে বলছে যে নেইবারহুড এনভায়রনমেন্ট কোয়ালিশন। মনে করো এরকম বাইরের দেশগুলোতে এরকম আছে, আমাদের দেশে আমরা এখন এই ব্যাপারটা খুব একটা বুঝে উঠতে পারি নাই বা শিখে উঠতে পারি নাই যে আসলেই যে কোনো একটা নেইবারহুডের লোকজনের সচেতন হওয়ার দরকার আছে, যে কেউ যা খুশি এসে আমার এখানে এসে আগুন জ্বালায় দিয়ে চলে গেল, ওই করলো সেই করলো, এটা হওয়া উচিত না। সন্ধ্যাবেলা তুমি যদি এই যে কড়াইলের মাঝখান দিয়ে যাও, দেখবা যে এখানে প্রচুর ওই যে ভাঙারির দোকান টোকান নেই, সে তৈরি হচ্ছে। ওরা করে কি, ওদের যেসব জিনিসগুলো বাড়তি ওগুলো করে কি, ওই মাঠে নিয়ে পুড়িয়ে ফেলে, বিশাল ধোঁয়াটা হয়ে। কালকে তো আমি খুব মানে মুখটুক ঢেকে গেলাম, কিন্তু আশেপাশে ছেলে পেলে খেলছে এবং যে ওখানে দাঁড়িয়ে ওইটা আবার দেখছে যে ঠিক মতো পুড়ছে কিনা। মানে আমি যে মানে নির্বুদ্ধিতা আর কাকে বলে, যে তুমি নিজে ওখান থেকে ওই যে প্লাস্টিক পুড়ছে, এটা যে কি পরিমাণ ডাইঅক্সিন তৈরি হয়, মানে এইটা থেকে যে কি পরিমাণ টক্সিক একটা গ্যাস তৈরি হয়, যেটা তোমার লাংসকে মানে মোটামুটি কনস্ট্যান্টলি যদি তুমি এটা করো বা 1-2 বছর, তোমার লাংসের 12টা বাজিয়ে দিবে, শেষ। ক্যান্সার হওয়ার খুবই সম্ভাবনা, মানে এবং এই এলাকার ভিতরে যারা আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, মানে ওভারনাইট হয়তো হবে না, কিন্তু ছোটোবেলা থেকেই। এবং ওখানে প্রচুর বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, বস্তি আছে, এরা সবাই অ্যাফেক্টেড। তো এই জিনিসগুলো তোমার যদি আমাদের বোঝাতে হয়, ইটস এ টাফ থিং টু, কিন্তু যদি আমি ওইভাবে আমার পার্টিকুলার টপিককে আমি এইভাবেই করি, যে এখানে ওই যে জোনিং রেগুলেশনের কথা বলেছে না, মানে বাইরের দেশগুলোতে ওরা করে কি, বিভিন্ন জায়গাকে এরকম করে রাখে, বলে রাখে যে এই সব জায়গায় নির্মাণ কাজ করতে পারবেন না, এইসব জায়গায় এইগুলো পুরাতে পারবেন না, এখানে এই বিজনেস দেয়া যাবে না, কারণ এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। আমি মাঝে মধ্যে ভাবি যে আমরা ওই জায়গায় পৌঁছাতে আর কত শত বছর লাগবে। কেউ কিন্তু কাজই করছে না এগুলো নিয়ে। মানে তুমি তো কখন তুমি অ্যাক্টিভ হও, যখন তুমি তোমার অডিয়েন্সকে বা মানে যখন তুমি বুঝতে পারো যে এটা একটা পটেনশিয়াল ডেঞ্জার, এটা একটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে, আমাদের গণস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এইটা বোঝার মতো জায়গায় আমরা এখনও পৌঁছাতেই পারিনি। সেটাই তো কথা। আমি চেষ্টা করলাম পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে কোনো ফোন নাম্বার পাওয়া যায় কি না তাদেরকে করা। আমি আবার একটা ইমেল পাঠালাম, এটা প্রায় 4-5 মাস হয়ে গেছে, কোনো খবর নেই। আমি আবার লিখলাম। তো এই যে মানে এখন হ্যাঁ, আমাকে তাহলে এই কাজটা কি করতে হবে, যে এই যে ওরা যেটা বলেছে যে একজন নেইবারহুড কোয়ালিশন কি কাজ করার চেষ্টা করছে, ওইখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্ট কথাটা বুঝি আমরা। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে বর্জ্য, ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্ট মানে এই যে বিভিন্ন কারখানা থেকে যেই বর্জ্যগুলো বের হচ্ছে সেগুলো ফেলছে তোমার, ডাম্পিং মানে হচ্ছে ফেলা তোমার নেইবারহুডে। তো তাহলে তোমার একটা ওইরকম নেইবারহুড এনভায়রনমেন্টাল কোয়ালিশন তৈরি করতে হবে, এবং সেটা ওইখানকার নেইবারহুডের লোকজনকে গিয়ে বলতে হবে যে দিস ইজ হোয়াট ইজ দ্য ডেঞ্জার। ঠিক আছে, তাহলে এটা আমাদের ওই অর্থে আমি বলছি যে তুমি যখন যে কোনো টপিক চুজ করবা, ওই ক্ষেত্রে তোমাকে এই ব্যাপারটাকে রিয়ালাইজ করতে হবে যে ইয়েস, দিস ইজ সামথিং দ্যাট শুড মেক দ্য পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার ইজ কামিং দেয়ার ওয়ে, তাদের সামনে কি বিপদ আসতেছে। হ্যাঁ,
কিন্তু বেশিরভাগই হয়তো রিয়ালাইজ করতেছে না। আমার বিশেষ করে আমার নেইবারহুডে যে আমি দেখলাম যে মানে নোবডিস, আমি মাঝে মধ্যে গিয়ে ওদেরকে মাঝে মধ্যে বলি যে এই ভাই এত কেন করছেন, এত পাতা পুড়াচ্ছেন কেন, কিন্তু আর কাউকে আমি দেখি না ওখানে বলতে। তার মানে বুঝতে পারছো যে এটার টপিকটা কত চ্যালেঞ্জিং, লোকজনকে জানাতে হবে, বোঝাতে হবে অনেক কিছু। যাই হোক, দেখা যাক, আমি এটা নিয়ে ট্রাই করবো। আচ্ছা, আগাচ্ছি না কেন আমরা? কি ব্যাপার? হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ওইটা করতে গেলে আমাদেরকে যেই জিনিসটা বুঝতে হবে যে আমার অডিয়েন্স যারা আছে তাদের কি নিয়ে প্রবলেম হচ্ছে, ওইটাই আমরা এখানে বলছি যে কী ধরনের সিচুয়েশন, প্রবলেম অর চ্যালেঞ্জ অথবা পেইন তোমার অডিয়েন্স ইজ গোয়িং থ্রু, এই ব্যাপারটাকে তোমার বোঝা। ইন্টারনালি হতে পারে, এক্সটার্নালি হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকে মানে অনেক জায়গায় দেখবে যে প্রচুর মানুষ, গরিব মানুষ আছে, বাংলাদেশের বিভিন্ন এলাকা আছে না, কাজ পাচ্ছে না, কিন্তু এখানে আধবেলা খায় বা এরকম। বিশেষ করে যে রংপুর টংপুর এইসব এলাকায় আগে মঙ্গা বলে একটা জিনিস হতো। মঙ্গা কথাটা বুঝি আমরা, ছোটোখাটো লোকালাইজ দুর্ভিক্ষ বলে এটাকে, মঙ্গা। ওই যে আবার জাপানিজ সায়েন্স ফিকশনকেও মঙ্গা বলে, মাঙ্গা ওই মানে অ্যানিমের এই বিভিন্ন নিয়ে। তো তাহলে এই যে এইখানে, আচ্ছা আইমান পরে ওর নামের সাথে মিলে গেছে দেখে এটা নিয়ে কথা বলতে, কারণ তুমি তো এই জিনিসটা ক্রিয়েট করো, তুমি এটা ক্রিয়েট করো। হ্যাঁ, তুমি চুপচাপ থাকো, তারপরে দেখি আমরা কি হয়। হ্যাঁ, ঠিক আছে। তুমি ওর দিকে তাকাচ্ছ কেন বলো? সেটাই, ওর নামের সাথে মিলে গেছে, এখন কি করা আছে? আচ্ছা, যাই হোক, আমরা সময় নষ্ট না করি। ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো না, কারণ শোনো, এখানে আমাকে একটা জিনিস পয়েন্ট আউট করতেই হবে। তোমাকে হয়তো তোমার আগের টিচাররা কেন কিছু বলে নাই, ইউ আর দ্য ওয়ান মোস্ট রেস্টলেস ওয়ান। আমি 18-19 বছর পড়াচ্ছি, আই নো দ্য ভাইব অফ দ্য স্টুডেন্টস। তুমি সবচেয়ে রেস্টলেস, তোমার অ্যাটেনশন থাকে না কিন্তু কিছুতে। তুমি একটু কথা শোনো, একটু করো, একটু আবার একটু ঘুমানোর চেষ্টা করো। সো অ্যাম আই রং? আমি এগুলো আমার পুরোপুরি অবজার্ভ। আমি যখন একজন প্রেজেন্টার, এটা কিন্তু আমি শুধু ওকে ছোট করার জন্য বলছি না, কিন্তু আমি বলছি যে একজন প্রেজেন্টারের কিন্তু কনশাস প্রেজেন্টারের সবসময় এগুলো চোখে পড়ে যে তার অডিয়েন্সে কে কী করছে, এবং সেটা তাকে অ্যাফেক্টও করে। কারণ আমি আমার ভিতরে যেই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি, আমার ক্লাসে আমি যেগুলো বলছি এগুলো তোমাদের জন্য প্রয়োজনীয়, কাজে তোমাদের শোনা উচিত। কিন্তু ওইটা না শুনে যে তুমি অন্য কাজ করছো, তখন আমার মনে হয় না, ওকে আমার ফেরত আনা উচিত, ও সরে যাচ্ছে, ও অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক আছে? সো দ্যাটস দ্য ইন্টেনশন। আমার কিন্তু তোমাকে ছোট করা বা ওই রকম কোনো ইন্টেনশন নেই এটাতে। আই ডোন্ট গেট এনি প্লেজার আউট অফ ইট। ঠিক আছে? অলরাইট, এইখানে তাহলে হ্যাঁ কিছু বলছিলা? আচ্ছা, সো তোমার টপিকটা কি হবে? ইট শুড বি অ্যান ইমোশনাল ট্রিগার। ইমোশনাল ট্রিগার কি? যেটা তোমার ইমোশনকে ট্রিগার করে। ঠিক আছে? তার মানে কি, ওই বিপদের কথা, তুমি যে কোনো টপিক করছে, এটার মেরিট কি, এটা শুনলে কি লাভটা হবে আমার, এই জিনিসটা ওইভাবে আমাকে চিন্তা করতে হবে যখন আমি টপিক সিলেক্ট করছি যে ইয়াস এইটা আমার, সোজা কথায় বলতে গেলে যে আমার অডিয়েন্স খাবে। এখন খাওয়াটা মানে ওইরকম না যে আমি তাকে একটা ধোকা দিলাম বা সেটা না, মানে এটা হচ্ছে যে হ্যাঁ আমার টপিক এটাকে প্রয়োজনীয় মনে করবে, ওই ব্যাপারটাকে নিয়ে আসে আর কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাহলে এখানে আরেকটা তখন আমাদের যেই জিনিসটা চিন্তা করতে হবে যে ওকে, তাহলে আমি একটা টপিক বুঝলাম যে এটা আমার স্টুডেন্ট, আমার অডিয়েন্স এই জিনিসটা প্রয়োজনীয় মনে করবে, কাজে আমি এই টপিক নিয়ে আগাতে পারি। কিন্তু তখনও আমার দুইটা কনসিডারেশন আছে যে আমি আমাকে এটা বুঝতে হবে যে আমার টপিক কি, আমার এক্সপার্টিস এই টপিকে আছে না নাই। এখন আমি মনে করো কম্পিউটার সায়েন্সের টিচার, আমি এখন যদি তোমার ইংলিশের মডার্ন ড্রামা নিয়ে কথা বলতে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, ইট উইল বি এ ডন্টিং টাস্ক, তাই না? যে আমি এটার সঙ্গে তেমন কিছুই জানি না,
এটা সম্বন্ধে আমাকে বলতে বলা হলো, আমি আই উইল বি লস্ট। তো কাজে ওই জিনিসটা চিন্তা করতে হবে যে এটা একটা, আরেকটা হচ্ছে যে আমি একটা ইস্যু অলরেডি জানি, ওইখানে আরও কিছু নতুন নলেজ আমি দিতে পারি কি না। আমি কম্পিউটার সায়েন্স পড়িয়ে আসছি, এখন মনে করো একটা নতুন টেকনোলজি আসলো, এই টেকনোলজিটার সম্বন্ধে আমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওইখানে আমি কি করছি, একটা স্পেশালাইজড ডোমেনে চলে যাচ্ছি। আমার যেই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দি ডিসিপ্লিন সেইটা থেকে আমি করছি কি ওখানে, বা মনে করো তুমি মেশিন লার্নিংয়ের একটা পার্টিকুলার অ্যালগোরিদম নিয়ে তুমি কথা বলবা। এখন এখানে কি হবে, তাহলে তোমাকে ওই চিন্তা করতে হবে যে তোমার এইটা হ্যাঁ তুমি এটা জানো যে তোমার অডিয়েন্স এই জিনিসটা তারা ইন্টারেস্টেড। মনে করো ওইরকম একটা ক্রাউডের সাথে সামনে তুমি কথা বলছো যারা মেশিন লার্নিং শিখতেই ইন্টারেস্টেড। তো তাদেরকে এখন তুমি উৎসাহিত করার জন্য, তুমি জানো মেশিন লার্নিং সম্বন্ধে অনেক কিছুই জানো, কিন্তু এটা তাদের কাছে ইন্টারেস্টিংলি কীভাবে তুমি হ্যাঁ এই অ্যালগোরিদমটা তাদের কী কাজে লাগবে, এটাকে তুমি কিভাবে তাদের কাছে ইন্টারেস্টিং করবা, সেটা নিয়ে তখন চিন্তা করতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার এক্সপার্টিজ থাকা আর না থাকা, সেটা তোমাকে কনসিডার করতে হবে। আবার এক্সপার্টিজ থাকলেও সেখানে তোমাকে চিন্তা করতে হবে যে এই এক্সপার্টিজে তুমি নতুন কিছু অ্যাড করছো, সেটা দর্শকের কাছে কত, বা সেটা অডিয়েন্সের কাছে কতখানি আকর্ষণীয় হবে। এখানে যেমন একটা ছোট বলা হয়েছে যে এবং ডোন্ট চুজ এনি জেনারেলাইজ টপিক, যে আচ্ছা এটা একটা ভেগ একটা কিছু নিয়ে আমি কথাবার্তা বললাম। এখানে যেমন বলা হচ্ছে যে বেস্ট ওয়েজ টু জেনারেট কন্টেন্টস। মনে করো তুমি একজন ইউটিউবার হিসাবে, আরও কিছু ইউটিউবার যারা নোভিস বুঝি আমরা, শিক্ষার্থী বা মানে মাত্র শুরু করছে, এরকম কিছু ইউটিউবারের কাছে আমি কথা বলছি যে কিভাবে কন্টেন্ট জেনারেট করতে হয়। কিন্তু এটা অনেক ব্রড একটা সাবজেক্ট, তাই না? প্রচুর বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, এখন তুমি কোনটা নিয়ে কথা বলবা এখানে কিন্তু পরিষ্কার না। কিন্তু সেখানে তুমি যদি এটার সাথে একটা কাইন্ড অফ একটা লেবেল, স্পেশাল লেবেল নিয়ে আসো যে এআই টেকনোলজি ব্যবহার করে আমি কিভাবে যে কন্টেন্ট জেনারেট করতে পারি, তার মানে কি একটা তুমি ন্যারো ডাউন করে নিয়ে আসলে, একটু ফোকাস নিয়ে আসলা। এই ব্যাপারটা তোমাকে ওই আইডিয়াটাকে অনেক ভেগ থেকে অনেক স্পেসিফিক করে নিয়ে আসবে, এটা এইখানে বলার চেষ্টা করা হয়েছে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, আচ্ছা, মানে ওইখানে এইটাই বলছে যে তোমার ক্রেডিবিলিটি কি একজন স্পিকার হিসাবে, যে অডিয়েন্স কিভাবে বুঝবে যে তুমি এইটা সম্বন্ধে জানো, সেটা তোমাকেই বিচার করতে হবে যে তোমার এক্সপার্টিজ তুমি কি আনছো, তোমার এইখানে ইন্টারেস্ট কতখানি আছে, কোনো নলেজ আছে কিনা, বা তুমি কতখানি কমফর্টেবল উইথ দিস টপিক। এইটা দিয়েই কিন্তু তোমার প্রেজেন্টেশন বা তোমার স্পিকার হিসাবে তোমার ক্রেডিবিলিটিটা হচ্ছে হলো বিশ্বাসযোগ্যতা বা আস্থার জায়গা, যে তুমি কতখানি আচ্ছা মামুন স্যার অমুক টপিকে কথা বলবেন, এরকম তুমি শুনলা, তুমি এখন কতখানি তুমি ফিল করবা যে আমার কি আসলে এখানে যাওয়া উচিত, আচ্ছা স্যার কথা বলুক, আমি গেলাম না। হ্যাঁ, ওই মানে আস্থার জায়গাটা তখন তৈরি, আচ্ছা স্যার এই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবে, তাহলে হ্যাঁ আমার ওখানে যাওয়া দরকার। এই জিনিসটাকে হচ্ছে ক্রেডিবিলিটি বিল্ডিং। আচ্ছা, এখানে তুমি আরও এগুলোকে আমরা আরও বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি। সেটা হচ্ছে কি, মনে করো তোমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে কোনো একটা জিনিসে। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে বোঝায় যে তুমি নিজে করে শিখেছো বা নিজে ওইটা সম্বন্ধে জানো। সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে, মনে করো তুমি বই পড়ে একটা জিনিস শিখলা, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তুমি নিজে যখন প্রোগ্রামিংয়ে, আমরা যদি বই পড়ে প্রোগ্রামিং বললাম যে আমি প্রোগ্রামিং শিখে গেলাম, নিজে কিছু করলাম না, তাহলে এটা সেকেন্ড হ্যান্ড। আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমাকে করতেই হবে, নাহলে আমি প্রোগ্রামিং শিখবো না আসলে। তো সেই কারণে যখনই তুমি এক্সপার্টিজ নিয়ে কথা বলবা, বা একটা এক্সপার্টিজ তোমার আছে তুমি মনে করছো, সেটা কি ফার্স্ট হ্যান্ড কিনা সেটাও তোমার বুঝতে হবে, যে হ্যাঁ এখানে আমি বলার মতো, এই টপিকে বলার মতো আমি সব কিছু জানি কি জানি না। আবার আরেকটা কাজ করতে পারো যে তুমি আনইউজুয়াল কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারো। মানে অনেক সময় আমরা দেখি না যে কোনো একটা কিছু হচ্ছে, এই যে আমাদের এখন বেচারি এমপি আনার না কি জানি নামে ভদ্রলোকের, হ্যাঁ তাকে নিয়ে এখন কত কিছু চলছে, বেচারা মরে গিয়েও শান্তি পাচ্ছে না, মানে তার মাংস কোথায় পাওয়া গেছে, এই সেই গ্রুসাম, মানে আনবিলিভেবল।
মানে তুমি চিন্তা করো যে এই 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 যে এগুলো আবার কি ওই যারাই কাজগুলো করেছে তাদের আবার সাক্ষাৎকার নিচ্ছে, মানে এই জিনিসটাকে ড্রামাটিক করার জন্য। এগুলো কিন্তু এক ধরনের অসুস্থ মানসিকতা। হ্যাঁ, খুব মানে হ্যাঁ, যে এগুলোকে বলতে পারো যে তুমি মানুষের দুরবস্থাকে বেচে তুমি খাচ্ছ, তাই না? হ্যাঁ, এই এত ডিটেলস, গ্রুসাম ডিটেলে তো আমাদের মানে হ্যাঁ, ওইটা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তাদের দরকার আছে, কারণ তাকে প্রমাণ করতে হবে যে ওই অপরাধী এই কাজটা এইভাবে এভাবে করেছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের জেনারেল অডিয়েন্সের তা তো জানার দরকার নেই যে কীভাবে কি বিভৎসভাবে লোকটাকে খুন করা হয়েছে। হ্যাঁ, মানে এইটাও তো এক ধরনের মানে এখনকার অডিয়েন্সের একটা কিন্তু ভয়ানক প্রবণতা আছে, এইটা যেটা আমরা প্রায়ই দেখা যায় যে হা হা এইসব দিচ্ছে, ডিসেন্সিটাইজড। তোমরা জাফর ইকবালের সায়েন্স ফিকশন পড়ো কেউ? জাফর ইকবালের একটা গল্প আছে, আমি মানে কেন বলছি এটা, ওই গল্পে হচ্ছে তার একটা ব্রেইন ইমপ্ল্যান্ট, একটা জায়গায় ব্রেইন ইমপ্ল্যান্ট বুঝি আমরা, যে মানে ব্রেইনের সাথে একটা জিনিস লাগিয়ে ফেলা, যেটাকে উনি বলছেন, উনি নাম দিয়েছেন মাস্কিট্রন। সে রাস্তায় বের হলো, সকালবেলা হাঁটতে বের হয়েছে, বের দেখে একটা মানুষ খুন করে তাকে ফেলে রাখা হয়েছে। সেটা দেখে করলো কি, মাস্কিট্রনের ইটাকে একটু ক্যালিব্রেট করলো। ক্যালিব্রেট মানে কি, এটাকে একটু টুইকিং করে বাড়িয়ে ফেললো, তারপরে এটা দেখে হাসতে থাকলো। মানে এখন তার আর জিনিসটা অত বিভৎস মনে হচ্ছে না। আমরা কিন্তু আসলে ওই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে সায়েন্স ফিকশনের এই জিনিসটাকে আমি খুবই ভ্যালু করি, যে সায়েন্স ফিকশন বহু আগে থেকে অনেক কিছু দেখতে পায়, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যেই জিনিসগুলো গ্যাঞ্জাম লাগাচ্ছে আমাদেরকে, মানবীয় দিকগুলোকে নষ্ট করে দিচ্ছে, এগুলো অনেক আগে থেকে দেখতে পাই কিন্তু সায়েন্স ফিকশন। তোমরা যে কোনো সায়েন্স ফিকশন এসে গেলে দেখবা। তো উনি এই জিনিসটা দেখাচ্ছেন যে এইটা যদি তৈরি হয়, মানে এরকম একটা কিছু ইমপ্ল্যান্ট আমার কাছে আসলো, তখন সব কিছুই আমার কাছে মনে হবে যে অত্যন্ত হাস্যকর। মানে ঠিক আছে, হ্যাঁ, নর্মালাইজ করে ফেলা ব্যাপারটাকে। আমরা কিন্তু ওই রকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, যে অন্যের দুঃখ কষ্ট বা একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, আমাদেরকে করেন আমরা ওইগুলা ওইরকম হা হা ইমোজি দিয়ে প্রকাশ করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা মানে সোসাইটি হিসাবে আমরা খারাপভাবে চেঞ্জ হয়ে যাচ্ছি, ইভলভ হচ্ছে, খারাপভাবে বিবর্তিত হচ্ছি, সেটা একটা প্রমাণ। তো যাই হোক, তাহলে ওইটার কনটেক্সটে আমরা ওগুলো নিয়ে ওই রকম কোনো টপিক না চুজ করে, ওটা আনএথিক্যাল হবে, যে কিভাবে এমপি আনারকে মারা হলো, এইরকম একটা নিয়ে আমি চলে আসলাম, মনে করো, উইচ ইজ প্রবাবলি লট অফ পিপল উইল ফিল ইন্টারেস্টেড, বাট দিস ইজ আনএথিক্যাল, তাই না? যে তুমি একটা খুনের ঘটনা বর্ণনা করছো এরকম। হ্যাঁ, না সেটা তো ডেফিনেটলি, হ্যাঁ, সেটাও একটা আফটার ইফেক্ট, যে আরেকজন হচ্ছে। আমার তো যেটা মনে হয় কি, এটা খুব সম্ভব, আমি জানি না, এটা আমার কাছে প্রায় বোধহয় বছর 2 কি 3 আগে জামাল খাশোগি নামে এক সাউদি সাংবাদিককে এই বলা হয় যে মোহাম্মদ বিন সালমানের আদেশে সাউদি এজেন্টরা টার্কিতে তাদের ওই দূতাবাসের ভিতরে এইভাবে টুকরা টুকরা করে কেটে এরকম সুটকেসে বের করে নিয়ে গেছিল। আমার কেন জানি আমার মনে হচ্ছে যে এরকম একটা কিছু হয়তো এই লোক ফলো করেছে, যে মানে কিলারের যে এই যে প্ল্যানিংটা যে করেছে, যে কোনো ধরনের প্রমাণ মানে তাকে বের করে, একটা বডি বের করে নিয়ে যাওয়া যত কঠিন, এবার কেটে কেটে বের করে নিয়ে গেলে এটা আরও সোজা। তুমি হ্যাঁ, মানে এটাই তো আশ্চর্যজনক ব্যাপার, যে কেমনে একজন মানুষ এই কাজটা করে, যে মানে হ্যাঁ, মানে এখন মুশকিল হচ্ছে যে এই ব্যাপারগুলাই আমাদের সোসাইটিতে অনেকখানি মানে মানে মুভি দেখে তুমি প্ল্যান করো যে কিভাবে কাকে খুন করবা, কিভাবে ব্যাংক থেকে টাকা পয়সা সরাবা, এই মানে এই ব্যাপারগুলো। তো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, নেভার এভার গো ফর দিস ইজ রিয়েলি আনএথিক্যাল। যে আমি তো আমার কাছে সেটাই তো অবাক লাগে, যে এখন আসলে আমরা কোন যুগে বসবাস করছি, যে এইটা নিয়ে আবার মানুষ ইন্টারেস্টও দেখায়, মানে খুনের ঘটনা নিয়ে তুমি ইন্টারেস্টও দেখাও, এই ব্যাপারটা মানে ইট বিটস মি। আমি জানি না, সাইকোপ্যাথিক। হ্যাঁ
সাইকটিক রাদার। আচ্ছা, অলরাইট, কিন্তু আমরা অন্য কথা, আমরা ড্রামাটিক এই টপিকে অন্যভাবে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? যে মনে করো তুমি দেশের বাইরে কোথাও তুমি করেছো বা বড় হয়েছো, ওই এক্সপিরিয়েন্স নিয়ে, ওই কালচারের এক্সপিরিয়েন্স নিয়ে। আমাদের সময় কেউ যদি বাইরে মনে করো জন্ম হয়েছে, এসে আমাদের স্কুলে ভর্তি হলো, আমরা খুব ইন্টারেস্ট নিয়ে, হ্যাঁ নিয়ে খুবই, এখন হয়তো এটা একটু কমে গেছে, কিন্তু ওই সময় আমরা আচ্ছা বাইরে হচ্ছে, কারণ আমরা তো ওই জায়গায় দেখি নাই। কিন্তু তুমি এখন ইউটিউবের কল্যাণে এখানে বসে টার্কিতে কি ঘটছে, নিউ ইয়র্কে কী ঘটছে, এগুলো সবই তুমি দেখতে পাও। আমাদের সময় তো এগুলো ছিল না। সো এটা একটা মানে কাইন্ড অফ ড্রামাটিক একটা হতেই পারে। আরেকটা হতে পারে যে মনে করো যে কোনো একটা টেরিফাইং এক্সপিরিয়েন্স, তুমি ভূমিকম্প বা টর্নেডোর মাঝখান থেকে বেঁচে বের হয়ে আসছো, অথবা এই কয়েকদিন আগে যেটা ঘটলো, হ্যাঁ আচ্ছা, ওই যে হ্যাঁ, যে 10 নম্বর মহাবিপদ সংকেত, তুমি এই কুয়াকাটায় বসে থাকলা। তো এইগুলো কাইন্ড অফ হ্যাঁ ড্রামাটিক এক্সপিরিয়েন্স, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা কি ইউ হ্যাভ টু লিভ থ্রু ইট। তুমি যদি না বেঁচেই ফিরতে পারলা তাহলে তো লাভ নাই। এনিওয়ে, জাস্ট আগাই আমরা। সো এইগুলোই হচ্ছে ওই কথাগুলো, যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম ইন্টারেস্ট, এবং কিছু নতুন টপিক নিয়ে যদি তুমি কথা বলতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে। যেমন এখানে আমরা একটা জিনিস বলেছি যে আমি আগে জানতাম না একটা জিনিস, এখন আমাকে বলা হলো যে ওইটা নিয়ে কথা বলতে। মনে করো বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, এগুলো নিয়ে আমাকে কথা বলতে বলো। আমিও এখনও আমি খুব বেশি এগুলো সম্বন্ধে জানি না, ওইটুকু জানি যে কীভাবে তোমার ব্লকচেইন কীভাবে কাজ করে এইটুকুই। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি কীভাবে তৈরি হয়, কীভাবে মাইনিং করতে হয়, এই ব্যাপারগুলো মনে করো আমাকে এখন বলা হলো যে এটা সামনে বলতে। তো তার মানে কি এইটাও একটা ওয়ে হতে পারে যে তুমি একটা সাবজেক্ট অত ভালো জানো না, বাট তুমি একটা অডিয়েন্সকে জানাতে চাও, কাজে তুমি এটা নিয়ে প্রিপেয়ার করা শুরু করলো আর কি। আচ্ছা, তারপরে ওকে, এখন তার মানে কি অডিয়েন্সকে আমাদের গুরুত্ব দিতেই হবে, কারণ হি অর শি অর দে আর দি স্টার্স অফ আওয়ার শো, মানে কি যাকে কেন্দ্র করে সব কিছু হচ্ছে। হ্যাঁ, তো সেই কনটেক্সটে তার প্রোফাইলটা আমার জানাটা খুব দরকার, আমার অডিয়েন্সের প্রোফাইল। হ্যাঁ, আমরা অডিয়েন্স অ্যাসেসমেন্ট নামে মিড টার্মের পরে আবার নতুন চ্যাপ্টার করব, সেখানে আমরা এগুলো নিয়ে আরও ডিটেলসে কথা বলবো। কিন্তু আপাতত যেই জিনিসগুলো আমাদের জানা দরকার, এগুলোকে আমরা বলি হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে হচ্ছে অ্যাট্রিবিউট, কোনো একটা পার্টিকুলার পপুলেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সকে যখন আমরা একসাথে নিয়ে কথা বলি, ওইটাকে আমরা বলি হচ্ছে ডেমোগ্রাফি। হ্যাঁ, ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে যখন আমি অনেকগুলো নিয়ে কথা বলছি, সেগুলো কি হতে পারে? এইজ, অকুপেশন মানে হচ্ছে পেশা, জেন্ডার, তারপরে তাদের অরিজিন কোত্থেকে এসছে, দের এডুকেশন, তাদের এডুকেশন লেভেল কতখানি, তাদের ইনকাম লেভেল, তারপরে তাদের এথনিক ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের কনটেক্সে অতখানি ম্যাটার করে না। তারপরেও মনে করো মং এসছে তুমি বোধহয় খাগড়াছড়ি থেকে এসছে না, আমরা বেশিরভাগই হয়তো মনে করো সমতলের অধিবাসী, ওরা পাহাড়ি অধিবাসী, কিন্তু ডিফারেন্স আছে, ডিফারেন্স অফ মনে করো কালচারাল ডিফারেন্স আছে। তারপরে তাদের এক্সপিরিয়েন্স অফ মনে করো ওদের এখানে জুম চাষ হয়, হ্যাঁ, তারপরে আরও কিছু হয় যেগুলো আমাদের এখানে হয় না, কাজে দ্যাট ক্যান বি ইন্টারেস্টিং টু। তার মানে কি এই যে এবং আমি যখন একটা কিছু বলছি, মনে করো ওদের কালচারের কনটেক্সটে ও এখানে আছে, এখন আমি এমন একটা কিছু বলছি ও বুঝতে পারছে না, কারণ সে তার কালচারে এই জিনিসটা নাই। এই ব্যাপারটা আমাকে আগে থেকেই মাথায় রাখতে হবে। আমার অডিয়েন্সের ভিতরে যদি এরকম আলাদা এথনিক ব্যাকগ্রাউন্ডের কেউ থাকবে কি না, এই জিনিসটা আমাকে আগে থেকে বুঝতে হবে। হ্যাঁ, ওই হিসাবে আমি আমার টপিক চুজ করব। মানে সোজা কথা, যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকে তাদেরকে আমার ইনক্লুড করতে হবে, ইনক্লুড করে সবার জন্য একটা ইকুইটেবল একটা টপিক তৈরি করতে হবে। আচ্ছা, তো এই যে আরেকটা আমি তোমাদেরকে জেনজি, মিলেনিয়াম এগুলো নিয়ে কথা বলছিলাম, মিলেনিয়াল বলছিলাম তো, তা আমরা তো এখানে গিয়েছি, তোমাদের মনেই নাই, তাহলে তো রিপিটেশন হলো। আচ্ছা, যাই হোক, তো এখন তাহলে মানে কি জেনারেলাইজ যেই জেনারেশনাল ডিভাইড বলে এটাকে, যে একটা জেনারেশন আরেকটা জেনারেশন থেকে আলাদাভাবে বড় হয়,
তাদের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হয়, তাদের টেকনোলজি ইউজ ডিফারেন্ট হয়, এইগুলোর কনটেক্সটে তোমার টপিককে এরকম উঠানামা ওইরকমভাবে সাজাতে হবে, ঠিক আছে? এটার মেসেজটা হচ্ছে এইটাই। আচ্ছা, তোমার ওই ব্যাপারটাই যে তুমি কীভাবে তাদের এইটাই ওই একই কথা বারবার বলা হয়েছে, হ্যাঁ, যে আমি এগুলোকে আরও পরে তোমাদেরকে যখন এটা ফাইনাল তৈরি করে দিব, এটা আরও ছোট করে দিব। এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি ওইটাই জানতে চাচ্ছি যে আমার টপিকগুলো আসলে আমার অডিয়েন্সকে কতখানি ইন্টারেস্টেড করবে। আচ্ছা, এখন আর একটা প্রবলেম দেখা দিতে পারে, সেটা কি যে আমি কোনোটাই খুঁজে পাচ্ছি না, যে নাথিং ইজ, আরে আমি তোমাদের কাছ থেকেও শুনি, মানে তোমাদের এই 14 ব্যাচ না 13 ব্যাচ 12 ব্যাচ এদের কাছ থেকেও শুনেছি, স্যার কোন টপিক নিয়ে কাজ করব, কিছু তো খুঁজে পাচ্ছি না। তো সেইখানে তুমি কি করবা, এইটাও এখানে বলা হয়েছে যে ক্লাস্টারিং নামে একটা আইডিয়া আমরা ব্যবহার করি। সেটা কীরকম, তুমি প্রথমে করবা কি 2-3টা কলাম করবা, বা আরও বেশিও করতে পারো। আমরা এখানে একটু দেখিয়ে বলি, এরকম মনে করো যে পিপল, প্লেসেস অ্যান্ড থিংস, এরকম নামে 3টা কলাম করলাম। তুমি এটা 9টা 10টাও করতে পারো। এখানে আমরা 3টা ক্যাটাগরি করলাম, করে তুমি ওই মুহূর্তে তোমার মাথায় যেটা আসছে সেগুলো এই কলাম ওয়াইজ লিখে ফেলো, ঠিক আছে? এখানে যেমন আমরা কি করেছি, ফার্স্ট রেসপন্ডার বলতে বোঝায় কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা ঘটনা ঘটলে প্রথম কারা দৌড়ে আসে, যেমন আগুন লাগলে প্রথমে কে, দমকল বাহিনী আসবে, হ্যাঁ। তো এই জিনিসটা তুই রাখলাম। জেকে রলিং নাম আমরা জানি, হ্যারি পটারের যে লেখিকা। মাই কলেজ, আমি যে কলেজ থেকে আসছি সে কলেজের ছেলেমেয়েরা কীরকম ছিল, ইত্যাদি ইত্যাদি। মাই ফ্যামিলি, তোমার ফ্যামিলি সম্বন্ধে। প্লেসেস, গাজা এখন সারা অল ওভার দ্য নিউজ। মার্স, এই কী বলে, একজন টিনেজার এক মেয়ে বলছে যে সে ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে যাচ্ছে মার্সের দিকে, আর ফেরত আসতে পারবে না, এরকম একজন, নামটা ভুলে গেছি মেয়েটার। হ্যাঁ হ্যাঁ, না নাসার মাধ্যমে হয়তো যাবে, কিন্তু মানে নামটা, হ্যাঁ, না কল্পনা আয়ার তো বহু আগে নাসায় ওই চ্যালেঞ্জার বিস্ফোরণে মারা গিয়েছিল। মানে তার সম্বন্ধে নতুন জিনিস এখন এইসব কি বের হয়েছে, আমি অবশ্য নিজেও ওই ভিডিওটা দেখি নাই। তো যাই হোক, ন্যাশনাল পার্কস, কুয়াকাটা, এগুলো তো আমরা জানি। ন্যাশনাল পার্ক বলতে নর্মালি বোঝায় কি, যেগুলো এই আমরা যেমন আমাদের গাজীপুরে তৈরি করে রেখেছি, যে অ্যাজ ইট ইজ, ভেতরে জন্তু জানোয়ার যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে, এবং আমরা এখানে করবো না। আরও ব্যাপার হতে পারে যে খুব চমৎকার একটা কিছু, মনে করো জলপ্রপাত, ওটাকে আমরা ন্যাচারাল ওয়েতে রাখছি, ওখানে কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, এগুলোকে বলে ন্যাশনাল পার্কস। হ্যাঁ, আমেরিকাতে যেমন আছে ওই যে তোমার কী বলে এটাকে, ইয়েলোস্টোন নামে একটা জায়গা আছে, ওখানে বলা হয় যে নিচে একটা বিশাল আগ্নেয়গিরি আছে, ওই লেক আছে, ওইগুলো তৈরি হয়েছে ওখানে, এটা একটা বিশাল জায়গা প্রাকৃতিকভাবে তৈরি। তারপরে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, আমি জানি না তোমার নাম শুনেছো কিনা, এরকম খুব উঁচু জায়গা, মাঝখানে শুধু মানে বিভিন্ন বাতাসের মরুভূমি এলাকা, বাতাসের ক্ষয়ে পাহাড় ক্ষয়ে তৈরি হয়েছে, এরকম ওই একেবারে এরকম এলাকা আর কি। এগুলা মনে করো 1000 ফিট উঁচু, এরকম, ওগুলো মানুষ দেখতে যায়। এগুলো হচ্ছে না, মানে এগুলো কি প্রকৃতির কিছু তৈরি করা জিনিস, যেগুলো আমরা চেঞ্জ না করে ওইভাবে রেখে দিচ্ছি, এগুলোকে আমরা বলি হচ্ছে ন্যাশনাল পার্ক। হ্যাঁ, থিংস, অ্যাম্বুলেন্স, ওই যখনই তুমি ফার্স্ট রেসপন্ডার, মানে এখানে ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে যে তুমি আলাদা আলাদা করে এগুলো লিখবা ঠিকই, বাট ইউ উইল ট্রাই টু, এগুলো যখন লেখা শেষ হয়ে গেছে ইউ উইল ট্রাই টু কানেক্ট দ্যাম। তাহলে এখানে আমরা দেখো ফার্স্ট রেসপন্ডারদের সাথে অ্যাম্বুলেন্স, মনে করো কোথাও একটা দুর্ঘটনা হয়েছে, তাহলে ওই প্যারামেডিকরা যারা চিকিৎসা দেয় বা অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ে চলে আসলো, এটা হতে পারে। স্মার্ট গানস, এখন এখানে কোনটার সাথে আমি লাগাবো আই এম নট শিওর, বা আমার মাথায় এসে আমি লিখে দিই। মুভিজ, জেকে রলিংয়ের সাথে আমরা করতে পারি, হ্যারি পটার, হ্যাঁ, করতে পারি। তারপরে আহসান মঞ্জিল, এটা হতে পারে যে মনে করো আমি বলছি ন্যাশনাল পার্ক বলতে পারো, কাইন্ড অফ, যে আমাদের ওইটা একটা এক ধরনের মিউজিয়াম টাইপের, তো কাজে ওইটা করতে পারো। মানে এখানে এগুলো কিছু উদাহরণ, যে তুমি যদি একেবারেই কিছু খুঁজে না পাও, ইউল রাইট থিংস ইনটু সেভারাল কলামস, মানে শুধু যে 3টা কলাম হতে হবে এমন কোনো কথা নেই। এগুলো লিখে এগুলোকে যদি তুমি কানেক্ট করতে পারো, দেন ইউ ক্যান বিল্ড এ চেইন অফ
মানে এক একটা ছোট ছোট টপিক তুমি পেয়ে যাচ্ছ, ওই টপিকগুলোর উপরে কিছু কিছু চিন্তাভাবনা এইটি করে তুমি একটা কিছু দাঁড় করিয়ে ফেলতে পারো। এই জন্য এইটাকে আমরা বলছি হলো ক্লাস্টারিং। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, এক জায়গায় জিনিসপত্র করা আর কি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা যখন চিন্তা করব তখন উই হ্যাভ টু রাইট অ্যান্ড ফ্রি অ্যাসোসিয়েট। ফ্রি অ্যাসোসিয়েট মানে হচ্ছে আর কিছুই না যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই জিনিসটার কোনো সম্পর্ক নাই, কিন্তু এগুলোকে আমি আলাদা করে লিখে তারপর দেখছি যে ও আচ্ছা দুইটার মধ্যে তো কানেকশন তৈরি করতে পারি। যেমন মনে করো আমরা যদি এর আগেরটাতে যাই, মনে করো মাই কলেজ, এটার সাথে আমি ন্যাশনাল পার্কসকে কীভাবে করব, কীভাবে কানেক্ট করব? আমার কলেজ থেকে আমরা বনভোজনে গিয়েছিলাম গাজীপুর ন্যাশনাল পার্কসে। কীভাবে একটার ভিতর থেকে একটা টপিক বের হয়ে আসছে। এইটা হচ্ছে একটা ট্রিক টু ফাইন্ড। এটাকে আমি বলতে পারি যে আউট অফ নোওয়্যার, আউট অফ নাথিং ইউ আর পুলিং আউট সামথিং। যে মানে ছোট ছোট জিনিস, এটা আমাদের ভাষার সবচেয়ে বড় সুবিধাটা কি, ভাষা বেশিরভাগ ক্ষেত্রেই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, এই শব্দগুলোর পেছন দিকে কিছু মিনিং থাকে, আমরা কিন্তু ওইসব খেয়াল করি না। এবং এই মিনিংগুলো কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে। যেমন আমরা একটা জিনিস যদি বাংলায় কথা বলছি, বাংলায় কোনো একটা শব্দ ব্যবহার করছি, সেটার কিন্তু একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে। তো যখনই তুমি ওই শব্দগুলোকে লিখে ফেলছো এবং ওইটা নিয়ে একটু চিন্তা করছো, তখন দেখবে যে ওখান থেকে এগুলো বের হয়ে আসছে, কিছু না কিছু ধারণা বের হয়ে আসছে। তো এই ক্লাস্টারিং হচ্ছে ওই ট্রিক, যে তুমি ওই আইডিয়াগুলোকে কানেক্ট করে ইউ আর বিল্ডিং এ থ্রেড, মানে এগুলোকে সুতায় বেঁধে বেঁধে এক জায়গায় করে একটা তুমি টপিক তৈরি করে ফেলতে পারছো। সো দ্যাটস দি টপিক অফ ক্লাস্টারিং। আচ্ছা, এখানে আরও কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ, একাডেমি অ্যাওয়ার্ডস, প্রাইজেস, পুলিশ, লটারিজ, গ্যামলিং। এখানে যেমন মনে করো আমরা যদি পুলিশের সাথে ট্রাফিককে করতে পারি, তারপরে ফিঙ্গারপ্রিন্টস। আচ্ছা, তারপরে এখানে মনে করো ট্রাফিকের সাথে গ্যামলিংয়ের সাথে তুমি মনে করো এখানে কাইন্ড অফ ফিঙ্গারপ্রিন্টসকে নিয়ে আসতে পারো। যে গ্যামলিং সাইটে ঢুকতে হলে তোমার মনে করো ফিজিক্যাল কোনো লোকেশনে তুমি গ্যামলিং হচ্ছে, ওখানে তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকলা, ইউ ক্যান মেক ইট আপ অলসো। হ্যাঁ, তো এইভাবে মানে ইউ হ্যাভ টু ক্লাস্টার। আচ্ছা, এটা গেল চুজিং দ্য টপিক। এখন তুমি টপিক পেয়েছো, কিন্তু এখন তোমার দরকার রিসার্চ করা যে এইগুলো সম্বন্ধে। কারণ রিমেম্বার, প্রেজেন্টেশন মানে এই না যে তুমি যা খুশি তাই বলে চলে গেল আর তোমার অডিয়েন্স এটা নিয়ে নিল। ইউ হ্যাভ টু রিয়েলি প্রুভ দ্যাট ইউ নো সামথিং অ্যাবাউট দিস, তাই না? তো তখন তোমার রিসার্চটা দরকার হয়, এবং ওই রিসার্চ করতে হলে কী কাজ করতে হবে এইটা নিয়ে আমরা এখানে কথা বলছি। যে এইখান থেকে তোমাকে পার্টিকুলার একটা ব্যাকগ্রাউন্ড সোর্স বের করতে হবে। যে মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো হয় বুক অথবা রিভিউ আর্টিকেল। এসব রিভিউ আর্টিকেল মানে কোনো একটা সম্বন্ধে আমি রিভিউ করে একটা লিখলাম। মনে করো যে আমরা এখন দেখি না যে মনে করো তুমি সুন্দরবন বেড়াতে যেতে চাও, তাহলে কি করবা? বা নীলগিরি বেড়াতে যেতে চাও, ওই প্রথম আলোর শেষের দিকে, এখন তো অবশ্য পত্রিকা খুব বেশিভাবে পড়া হয় না, বেশিরভাগই অনলাইনে হয়তো, কিন্তু তারাও কিন্তু ওইরকম একটা আর্টিকেল লিখেছে যে কিভাবে ঢাকা থেকে তুমি ওখানে যাবা, ওখান থেকে কিভাবে যাবা, খরচ কত পড়বে, কোথায় থাকবে, কি ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করবা, এই সমস্ত কিছু যখন নিয়ে কথা হচ্ছে, ওইটাও কিন্তু একটা রিভিউ। হ্যাঁ, বইয়ের রিভিউ হতে পারে, যে আমি একজন রাইটারকে খুব পছন্দ করি, সেই রাইটার সম্বন্ধে আমি এখন কথা বলতে চাই। হ্যাঁ, মনে করো তোমাদের প্রিয় রাইটারকে, মানে তোমরা কীরকম পড়ো, প্রিয় দু একজন রাইটারের নাম বলো তো দেখি। সুনীল গঙ্গোপাধ্যায়, গুড। তারপরে হুমায়ুন আহমেদ, তারপরে আলী মোহাম্মদ সালামি। আচ্ছা, উনি বোধহয় মানে ইসলামী বইটি লেখেন। আচ্ছা, তারপরে আরিফ আজাদ কি নিয়ে লেখেন? ইসলামিক বুক। আচ্ছা আচ্ছা, তো তাহলে কি মানে বেসিক্যালি কি হচ্ছে? মাসুদ রানা। মাসুদ রানা কি বইয়ের নাম না লেখকের নাম? লেখকের নাম কি নিয়ে লেখেন? মাসুদ রানা একটা বই, থ্রিলার সিরিজ ছিল। মাসুদ রানা নামে কোনো রাইটারের কথা বলছো না মাসুদ রানা সিরিজের কথা বলছো? আচ্ছা,
রাইটার ওয়েও দেখিনি, মানে আমি সিরিজ সম্বন্ধে আমি জানি আর কি। ম্যাটার অফ ফ্যাক্ট আমি কাইন্ড অফ এটাকে একটা টপিক হিসেবেও ব্যবহার করতে পারি, কারণ আমি আই হ্যাভ রেড সো মেনি অফ দোজ বুকস। হ্যাঁ, যাই হোক, তো মানে ব্যাপারটা কী হচ্ছে তাহলে, ইউ আর আইডেন্টিফাইং এ সোর্স অফ ইয়োর টপিক ফর ইয়োর টপিক, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার বই অথবা রিভিউ আর্টিকেল। আচ্ছা, তারপর তুমি কি করবা, বিভিন্ন সোর্সে দেখবা যে তুমি এই জিনিসগুলো কোথায় পেতে পারো। মোস্ট লাইকলি আমাদের দুইটা অপশন আছে, তাই না? ইন্টারনেট অথবা লোকাল লাইব্রেরি। লোকাল লাইব্রেরি এখন অলমোস্ট বাংলাদেশি সোসাইটিতে নন এক্সিস্টেন্ট, নাই বলতে গেলে। এবং হ্যাঁ, একেবারেই নাই। আসলে কত যে ভয়ঙ্কর একটা জিনিস ঘটে গেছে আমরা টেরও পাচ্ছি, মানে এটা বিশাল ভয়ঙ্কর একটা জিনিস। যে হ্যাঁ, আগে অনেক ছিল, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় লাইব্রেরি ছিল, অনেক জায়গায় ছিল। এখন আমি কোথাও দেখি না। আমার একটা প্ল্যান আছে, আমি একটা মানে একটা লাইব্রেরির একটু বইটি জোগাড় করছি, এটা দিব, কিন্তু আমি জানি না কতজন পড়তে আসবে, এটা হলো কথা। কিন্তু না, সেটা তো খুবই ভালো। আমার বাসায় অলরেডি আছে আর কি, আমার একটা নিজস্ব লাইব্রেরি আছে। আমি আমেরিকা থেকে যখন আসি 400 মতো বই নিয়ে জাহাজে করে নিয়ে আসছিলাম, ঠিক আছে? মানে আমি চাইনি আমার ওই বইগুলো ফেলে আসবো। 400 মতো বই নিয়ে আসছিলাম। আমার প্রায় তখন 2004 সালে প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছিল, বাট আই এম স্টিল হ্যাপি যে আমার ওই বইগুলো নিয়ে আসতে পারছি। হ্যাঁ, তো এখন আমার ইচ্ছা আছে যে এখান থেকে কিছু কিছু কপি করে আরও কিছু লাইব্রেরিতে দিয়ে দিব আর কি। মানে তাহলে জিনিসটা হবে কি, ওই বইগুলো বাংলাদেশে কিনতে পাওয়া যায় না, যদিও এটা কাইন্ড অফ ইলিগাল কোন সেন্সে, কপিরাইট ভায়োলেশন হচ্ছে যে তুমি যারা অরিজিনাল পাবলিশার তাদেরকে না জানিয়ে কপি করছো, এটা ঠিক না। কিন্তু আবার এখানে আরেকটা ব্যাপার, লিখে পারমিশন নেওয়া যায়, কিন্তু তাহলে যেটা করতে হবে ওইভাবে পাবলিশ করতে হবে। ওরা ওই জাস্ট তুমি নীল খেতে গিয়ে কপি করে নিয়ে চলে আসলা না, এটা ওরা পারমিট করবে না। হ্যাঁ, এইটা একটা ব্যাপার, অনেক সময় লাগবে এইটাতে। আচ্ছা, যাই হোক, তো তাহলে আমরা পটেনশিয়াল রিসোর্স হিসাবে কি লাইব্রেরি যদি থাকে কোথাও সেটা ব্যবহার করতে পারি। আমাদের বাংলাদেশ ঢাকায় আছে কি পাবলিক লাইব্রেরি আছে, তারপরে তোমার বিশ্ব সাহিত্য কেন্দ্রের নাম শুনছো? বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি আছে। তারপরে বিভিন্ন জায়গায় কিছু এনজিও টাইপের লাইব্রেরি আছে, মাইডাস লাইব্রেরি আছে একটা ইসে, তারপরে আমেরিকান ইনফরমেশন সিস্টেম, আরেকটা লাইব্রেরি আছে কি ব্রিটিশ কাউন্সিল। কিন্তু এই যেই কষ্ট স্বীকার করে তুমি ওখানে গিয়ে বই আনতে যাবা, মনে হয় ওই তোমার আর স্ট্যামিনা থাকবে না ওখানে গিয়ে আর কি, এত কষ্ট করে। রাইট, হ্যাঁ, আচ্ছা, এটা একটা ভালো জিনিস ওই ইসের থেকে, মানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের। হ্যাঁ, রাইট। আচ্ছা, তা এখন তুমি আরেকটা হচ্ছে ইন্টারনেট। তা এখন লাইব্রেরিতে কি করতে হবে আমাদেরকে? লাইব্রেরিতে গেলে হ্যাঁ, এটা খুব ভালো বলেছ যে হ্যাঁ, আমরা ওই জিনিসটা বুঝি না যে আসলে লাইব্রেরি গল্প করার জায়গা না, ওখানে পড়ার জন্য বা অন্যের প্রতি একটু সহনশীল হয়েছে, সবাই এসছেই করতে, কিন্তু বেশিরভাগই যায় ছবি তুলে এই করে ইত্যাদি। ওই যে আছে না বেঙ্গল বুকস, ওখানে আমি এই জিনিসটাই দেখেছি আর কি, ধানমন্ডিতে। মানে ডাজন্ট রিয়েলি মেক সেন্স যে ভালো কথা, তুমি নিজেকে প্রমাণ করতে যাচ্ছ তুমি একজন জ্ঞানী লোক, তুমি লাইব্রেরি ঘোরাফেরা করো, কিন্তু ওখানে গিয়ে তুমি অন্যদের ডিস্টার্ব করছো। হ্যাঁ, ও আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা যখন লাইব্রেরিতে ঢুকলাম তখন লাইব্রেরির জিনিসগুলো কি, আমাদের কোন জিনিসগুলো, এই ব্যাপারগুলো কিন্তু শোনো, যারা মনে করো বাইরে পড়াশোনা করতে যাবে তখন কিন্তু এইগুলো নিয়ে বিপদে পড়তে হয়। আমিও একই বিপদে পড়েছি। তুমি লাইব্রেরি থেকে কোন জায়গায় একটা জিনিস খুঁজে বের করব, এইটা বুঝতেই অনেক সময় চলে যায়। হ্যাঁ, যেমন মনে করো বুকস আছে, পিরিয়ডিক্যালস আছে। পিরিয়ডিক্যালস হচ্ছে কি, অনেক সময় বিভিন্ন কিছুর রেফারেন্স থাকে যে একটা কিছু সম্বন্ধে, হ্যাঁ, একটা কিছু সম্বন্ধে তোমার তথ্যটা কোথায় আছে, হ্যাঁ, তারপরে তোমার রেফারেন্স বই আছে ওখানে। এইগুলো কি হবে, এগুলো লাইব্রেরিতে কিন্তু লাইব্রেরিয়ান ছাড়া আর কেউ জানে না।
কাজে তুমি গিয়ে অন্ধের মতো খুঁজতে খুঁজতে, আমি যেমন মাইক্রোফিল্মের নাম শুনেছো তোমরা? মাইক্রোফিল্ম হচ্ছে কি বেসিক্যালি বাংলাদেশে কোথাও আছে কিনা আমি শিওর না। বেসিক্যালি মনে করো বহু আগের নিউজ পেপার, মনে করো তোমার জন্মই হয় না ওই সময়, ওই নিউজ পেপারের ছবি তুলে রেখে দিয়েছে টেইপের মধ্যে। ওইটা করে কি মাইক্রোফিল্ম রিডার বলে এক ধরনের একটা ভিডিও গেম মেশিনের মতো একটাই আছে। হ্যাঁ, নেগেটিভ ওই জিনিসটা চলছে তোমার স্ক্রিনে, ওই পুরো মানে এটা হচ্ছে এক ধরনের মনে করতে পারো যে তোমার স্ক্যান করা কোনো নিউজ পেপার, আগের বইপত্র এসব তুমি দেখতে চাও। এটা আমি অনেকবার ব্যবহার করেছি আমার ইকোনমিক্স কোর্সে। মেক্সিকোর ইকোনমি নিয়ে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে টিচার, বলেও দিয়েছে যে তুমি এইগুলা পাবা লাইব্রেরিতে গিয়ে মাইক্রোফিল্ম দেখতে দেখতে পাবা। তো মাইক্রোফিল্ম রিডার থেকে বহু আগের নিউজ পেপার তুমি পেতে পারো, কারণ নর্মালি তো নিউজ পেপারগুলো কি আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই না? তো কাজে ওই ছবি তুলে রাখা জিনিসপত্র এরকম অনলাইনেও এখন প্রচুর আছে। নেক্সাস, তারপরে লেক্সিস নামে এরকম কিছু ডেটাবেজ আছে, যদিও ওগুলো দে আর নট ফ্রি, ইউ হ্যাভ টু হ্যাঁ পে করতে হয়। এই পে ওয়ালের পিছনে অনেক কিছু আটকানো আছে আর কি। ইন্টারনেটের এটাও কিন্তু একটা অসুবিধা। হ্যাঁ, আমরা কিন্তু ওইটা নিয়েও কথা বলবো যে এরকম প্রশ্ন পরীক্ষা থাকতে পারে যে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাটা কী, রিসোর্স হিসাবে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কী, এরকম প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি এইটুকু শেষ করে দিচ্ছি। তাহলে তোমার ওখানে আরেকটা যেটা জিনিস থাকে ক্যাটালগিং, আমি জানি না তোমরা ঢোকার পাশেই এখন যেমন আগে কি ছিল এই ব্যাপারটা পুরোপুরি ম্যানুয়াল ছিল। এরকম ড্রয়ার রাখা থাকতো, ড্রয়ার খুললে ড্রয়ারের ভিতরে অনেকগুলো ইন্ডেক্স কার্ড, ইন্ডেক্স কার্ডের উপরে বইয়ের নাম, অথরের নাম, পাবলিশার, সন, টপিকের উপরে একটু ছোট কিছু কথাবার্তা এগুলো থাকতো আর কি। তো তখন এরকম করে আমরা এইগুলো খুঁজে বের করতাম। ওখানে আবার কোন শেলফে রাখা আছে, শেলফের নাম্বার দেওয়া থাকতো, ওইটা ধরে তুমি পিছনে যাও, গিয়ে ওই শেলফ থেকে বইটা নিতে পারো। এইটা হচ্ছে ক্যাটালগিং সিস্টেম। এখন এটা বেশিরভাগ লাইব্রেরিতে হয়ে গেছে হলো কম্পিউটারাইজ। পাশেই তুমি ঢুকে একটা টার্মিনাল আছে, ওইখানে তুমি বইয়ের নাম দিলা। আমি যেমন ম্যানহাটন পাবলিক লাইব্রেরিতে গিয়ে বাংলাদেশ সম্বন্ধে কিছু পাওয়া যায় কিনা, তখন খুব মনে একটা যে একটা দেখি বাংলাদেশ সম্বন্ধে। আমি গিয়ে দেখি যে বাংলাদেশ সম্বন্ধে প্রায় তাদের 1000, তখন আমি এটাও বলছি কবের কথা, 1989-এর কথা। ঠিক আছে, মানে আমি তখন ওদের পাবলিক লাইব্রেরি দেখে মনে হলো যে বুঝলাম তো পাবলিক লাইব্রেরি, দেখি বাংলাদেশ সম্বন্ধে কিছু আছে কিনা। আসে অনেক কিছু ছিল বাংলাদেশে, ইভেন বাংলাদেশের সংসদের যে হচ্ছে ডিবেট হচ্ছে সেইটার কপি আমি ওখানে, মানে সেটার এরকম কপি রাখা আছে ওই ক্যাটালগে ছিল। আমি যদিও বের করে দেখি নাই, ওরকম ছিল। তাহলে তুমি চিন্তা করো যে এই ব্যাপারগুলো মানে আগেকার সময়ের অনেক কিছুই তুমি ওখানে পাবা। এনসাইক্লোপিডিয়া পাবা প্রচুর। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নাম শুনেছি আমরা তো, মনে হয় না? এখন অনলাইনে পাওয়া যায়। আগে এরকম মনে করো বিশাল 12টা 13টার সেট এরকম কিনতে পাওয়া যেত আর কি। হ্যাঁ, এখনও বোধহয় বিভিন্ন জায়গায় দেখবে যে লোকজন বিক্রি করে বিভিন্ন অফিসে গিয়ে নিয়ে। এগুলো হচ্ছে এনসাইক্লোপিডিয়া। ইয়ারবুক কথাটা বুঝি, এটা আমরা বুঝি, কিন্তু কোনো একটা পার্টিকুলার সালে মনে করো তুমি তোমাদের ইয়ারের ছেলেমেয়েদের সবার ছবি, বিভিন্ন তাদের লেখা আর্টিকেল, এগুলো নিয়ে একটা বই পাবলিশ করা তোমার স্কুল থেকে, স্কুল ম্যাগাজিন সোজা কথায়। হ্যাঁ, বার্ষিকী যে, হ্যাঁ ওগুলো। তারপরে বায়োগ্রাফিক্যাল এইডস মানে কোনো একজন বিভিন্ন নামকরা ব্যক্তিদের জীবনী নিয়ে। তারপরে বুক অফ কোটেশনস, এটা তো আমরা মোটামুটি জানি না, যে আমাদের সময় পাওয়া যেত একটা বই এরকম স্মরণীয় বাণী। আমি জানি না তোমরা কেউ পেয়েছে এরকম, মানে হার্ড কাভার, মানে না অনলাইনে না, এখন অনলাইনেও প্রচুর পাওয়া যায়, কিন্তু ওই এরকম স্মরণীয় বাণী এটা প্রায় প্রত্যেক বাড়িতেই একটা থাকতো। ঠিক আছে, তো আজকে আমরা এইটুকু এখানে শেষ করব। লাস্টলি যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে ডোন্ট হেজিটেট টু অ্যাস্ক এ লাইব্রেরিয়ান। মানে তুমি যদি ওইরকম রিসার্চ বা ওইরকম যাও, লাইব্রেরিতে যাও, ইউ হ্যাভ টু অ্যাস এ লাইব্রেরিয়ান। ইভেন লাইব্রেরিয়ানকে পোটেনশিয়াল টপিক সম্বন্ধে জিজ্ঞেস করা যেতে পারে যে আমার এরকম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব পরীক্ষার পরে, এই রিসার্চের উপর একটা অ্যাসাইনমেন্ট দিব যে কিভাবে এই, ঠিক আছে, যে কোনো একটা লাইব্রেরিতে গিয়ে তুমি ওই সম্বন্ধে নিয়ে আসবা আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওকে।